আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা দ্রুত একটু জানিয়ে দাও। তো আই হোপ যে সব কিছু ক্লিয়ার আছে এবং সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু শোনা যাচ্ছে। আমার আসলে অ্যাকচুয়ালি ওয়াইফাইটা নাই, যার কারণে হয়তো আজকে একটু নেট প্রবলেম করবে। সো তোমরা একটু ওয়াইফাইটা নাই আমার, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। আজকে আমরা একটা কবিতা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, সো কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। কবিতাটা আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, সো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, ডেটা দিয়ে চলতেছে তো এই জন্য নেট আজকে অনেক প্রবলেম মেবি, তবু আমি ঠিক করে দিচ্ছি একটু। হ্যাঁ, এখন আই হোপ ঠিক আছে। ভিডিও ফেটে ফেটে যাচ্ছে কারণ যে ডেটা দিয়ে চলতেছে তো ওয়াইফাই একটু প্রবলেম হয়েছে, এখন আবার ওয়াইফাইতে চলতেছে, এখন আর প্রবলেম হওয়ার কথা না। সো চলো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আলোচনায়। প্রথমত আমরা একটু কবি সম্পর্কে একটু জানি। আবু জাফর ওবায়দুল্লাহ তিনি এই কবিতাটি লিখেছেন। আমরা তার সম্পর্কে প্রথমত একটু জানার জন্য চেষ্টা করি। তো দেখো, আবু জাফর ওবায়দুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন 1934 সালের 8ই ফেব্রুয়ারি। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরছরের ক্ষুদ্রকাঠি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবু জাফর ওবায়দুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন 1934-এর 8 ফেব্রুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, আচ্ছা, এরপর দেখি আবু জাফর ওবায়দুল্লাহ তার পুরো নাম কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। তার পুরো নাম আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান। তাহলে তার পুরো নাম কি? আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান। তো এরপর এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে তার পুরো নামটা কি, সেটা আবু জাফর ওবায়দুল্লাহ খান। এরপর দেখো, আবু জাফর ওবায়দুল্লাহ বিএ এবং এমএ পাশ করেন ইংরেজি সাহিত্যে। তো তিনি বাংলা সাহিত্যে লিখেছেন, কিন্তু তিনি আসলে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন 1982 থেকে 1983 পর্যন্ত। তিনি যেই পদে মন্ত্রিত্ব পালন করেছেন সেটা কি, যে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর দেখা, আবু জাফর ওবায়দুল্লাহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন 1984-তে। সেই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কোন সাহিত্যিক বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন। উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এটাও জানাটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কি, রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। ওকে, এরপর আমরা একটু দেখি কবি সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি। আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থের নাম সাতনরি হার, কখনো রং কখনো সুর, তারপর কমলের চোখ, তারপর আমি কিংবদন্তির কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, এরপর বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় আমার সকাল কথা, এরপর মসৃণ কৃষ্ণ গোলাপ, এরপর মনে রাখার সহজ কৌশল এখানে দেওয়া আছে। পিডিএফটা তোমরা পেয়ে যাবে এখান থেকে, গল্প আকারে চাইলে তোমরা এগুলো মনে রাখতে পারবা। ওকে, এরপর আমরা একটু চলে যাই কবিতার যে উৎস। এই কবিতাটি আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম কবিতা। ওকে, সো মানে যেটা কাব্যগ্রন্থ সেটাই ওই কবিতা থেকেই নেওয়া হয়েছে। এরপর আমরা একটু দেখি যে ছন্দ কি। এই কবিতাটির ছন্দ এটি গদ্য ছন্দে রচিত। ওকে, সো কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ। স্যার এই সালগুলো কি মুখস্থ করা লাগবে? মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলে স্কিপ করবা, জোরাজুরি করার তো কিছু নাই। ওকে, এইবার দেখো আমরা একটু মূল ভাবে চলে যাই। এই কবিতাটার আসলে মূল ভাব কি, মূল বিষয়বস্তু কি। তো দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি আবু জাফর ওবায়দুল্লাহ উচ্চারণ করেছেন ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। তাহলে তিনি মূলত এখানে ঐতিহ্য সচেতন, তার যে পূর্বপুরুষ শিকড় সন্ধানী, এই যে রুট লেভেলের যে মানুষজন, আমাদের দাদা তার আগের মানুষজন, তাদের যে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। এ কবিতার রচনার প্রেক্ষাপটে রয়েছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। তাহলে এই কবিতার মূল পটভূমি কি? আমরা যে বাঙালি, আমাদের সেই হাজার বছরের যে ইতিহাস পুরনো, সেই ইতিহাস, এ জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গগুলো। কবি এ কবিতায় বারবার মানব মুক্তির আকাঙ্ক্ষা সোচ্চার হয়েছেন। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে নিজের বক্তব্যকে এগিয়ে নিয়েছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। তাহলে কবি কেমন মানুষের
কেমন ইতিহাস বর্ণনা করেছেন? কাদের ইতিহাস? মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। এরপর দেখো বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস তিনি এখানে বর্ণনা করেছেন। এরপর আমরা দেখতে পাই পরাধীন অবস্থায়, খেয়াল করে দেখো এরপর হচ্ছে কি যে পরাধীন অবস্থা থেকে মুক্তির জন্য কবি কবিতা ও আত্মসত্যকে অভেদ কল্পনা করেছেন। মা, বোন, ভাই ও পরিবারের প্রসঙ্গ টেনে কবি কবিতাকে মুক্তির প্রতীকী অস্ত্র করেছেন। তাহলে এই কবিতায় বিভিন্নবার তোমরা পাবা কবিতা। হ্যাঁ, আমি কবিতার কথা বলছি, যে কবিতা শুনতে জানে না তার কি হবে? তার মানে এখানে কবিতা বলতে আসলে বোঝানো হচ্ছে মুক্তির যে প্রতীকী অস্ত্র সেটাকে বোঝানো হচ্ছে। কবির আপন সৌকর্য ও কাব্যিক অলঙ্কার দ্বারা এই কবিতায় অতীত ইতিহাসের সঙ্গে বাঙালির মুক্তির সংগ্রামকে সংযুক্ত কবিতা ও স্বাধীনতার আবেগকে একত্রে শিল্পরূপ দান করেছেন। কবির হাতে এই কবিতা হয়ে উঠেছে বাঙালির জীবনালেখ্যের গভীরতা সঞ্চারী চিত্রকল্প। ওকে, সো এরপর আমরা একটু দেখি, আমরা একটু কবিতাতে চলে যাই। মোটামুটি আমাদের কবিতার রিলেটেড যে বিষয়গুলো আমরা এইগুলো একটু ভালো করে বুঝি। সো দেখো কবি বলছেন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাহলে কবি তার পূর্বপুরুষদের কথা বলছেন, দাদা, চাচা, বাবা বা দাদার আরো আগের সেই পূর্বপুরুষদের কথা বলছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ কবির যেই পূর্বপুরুষ ছিলেন তাদের হাতে পলিমাটির সৌরভ ছিল। কারণ তারা ছিলেন কি? তারা ছিলেন কৃষক, ঠিক আছে? তো তারা কৃষক ছিলেন। কবির করতলে মানে কবির হাতের পূর্বপুরুষদের হাতে করতল মানে হচ্ছে হাতে পলিমাটির সৌরভ ছিল। কেমন মাটি? পলিমাটির সৌরভ ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা মেহনতি মানুষজন ছিলেন। অর্থাৎ রক্ত জবার যে লাল, এরকম ক্ষত রক্ত জবার মতো যখন লাল হয়ে যায়, পিঠটা মনে হচ্ছে ক্ষত হয়ে যাচ্ছে, কারণ তারা কৃষক ছিলেন। কৃষক যদি জমিতে যদি সারাদিন যদি রোদে পুড়ে কাজ করে, তাহলে তার পিঠটা এমন রক্ত জবার মতো হয়ে যায় না, সেই জিনিসটা বলছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অর্থাৎ কবির পূর্বপুরুষ এমন পাহাড়ের কথা বলতেন যে পাহাড়টা অতিক্রম করা যায় না, যে পাহাড় কি করা যায় না, যে পাহাড় অতিক্রম করা যায় না। অর্থাৎ এমন পাহাড়ের কথা বলতেন যে পাহাড়টা কি করা যায় না, অতিক্রম করা যায় না। ঠিক আছে, মানে অতিক্রান্ত যে একটা মানে বিশাল, ধরো তোমার অতিক্রান্ত পাহাড় বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে তোমার মানে এমন জিনিস যেটা অসম্ভব জিনিস, এমন জিনিসকে সম্ভব করার কথা বলতেন। অরণ্য ও সাপদের কথা বলতেন। অরণ্য মানে হচ্ছে বন, সাপদ মানে হচ্ছে বনের হিংস্র জন্তু জানোয়ার। তার মানে কবির পূর্বপুরুষ অরণ্যের কথা বলতেন, সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। কবির পূর্বপুরুষ বলতেন যে জমিটা পড়ে আছে, ওই জমিটা কি করো, ওই জমিটাকে তুমি চাষাবাদ করো। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তাহলে কবির মতে আমাদের জিহ্বা দিয়ে যত সত্য শব্দ উচ্চারিত হয়, প্রত্যেকটি সত্য শব্দ এক একটি কবিতা। ওকে, এইবার খেয়াল করে দেখো আবু জাফর ওবায়দুল্লাহ কোন পুরুষের কথা বলেছেন, একটু সলভ করো। একজন বলেছেন ভাই কিংবদন্তি মানে কি? কিংবদন্তি মানে হচ্ছে ওই যে ইংরেজিতে যেটাকে বলে লিজেন্ড, এইটা বাংলাতে এটাকে বলে কিংবদন্তি। ঠিক আছে, ওকে একটু দেখো। দ্রুত, এটা কি হবে? উত্তর হবে কি? পূর্বপুরুষ। উত্তর কি হবে বলো তো? পূর্বপুরুষ। ওকে, এরপর এটা সলভ করো। আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটির সৌরভ ছিল? গুড, এটা কি হবে? পলিমাটি। কি হবে বলো? পলিমাটি। এটা সলভ করো। আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? কৃষ্ণচূড়া, শিমুল, রক্তজবা, জবা। বলো কি হবে? আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? বলো। রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ উত্তর হচ্ছে সি। এরপর দেখো কবি বলেছেন যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। অর্থাৎ কর্ষিত মানে হচ্ছে চাষাবাদ করা হয়েছে এমন জমি। অর্থাৎ জমিতে তুমি চাষাবাদ করলে তুমি সেখান থেকে যে শস্যগুলো পাবা, সেই প্রতিটা শস্যদানায় এক একটি কবিতা। এরপর বলেছে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে না জানো, এখানে কবিতা বলতে ওই যে মুক্তির প্রতীক, মুক্তির জন্য উদ্গ্রীব হয়ে যাওয়া। কবিতা শুনতে না জানলে তুমি ঝড়ের আর্তনাদ শুনবা। মানে ঝড়ের আর্তনাদ বলতে বোঝানো হচ্ছে যে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এখানে দিগন্তের অধিকার বলতে বোঝাচ্ছে যে দিগন্তের যে বিশালতা আমরা উপভোগ করি, সে উপভোগ করা থেকে সে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে অজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে না পারো, তাহলে তুমি আজীবন তুমি মানুষের কেনা গোলাম হয়ে তুমি কি থাকবে। ঠিক আছে, একজন বলছে ভাই আপনাকে অনেক সুন্দর লাগে। বুঝছো, সারাদিন রোজা রাখছি, এখন আসলে মানে ওই তেলাইলেও আসলে খুব একটা লাভ হবে না। আর আমি
ওই তোমার বাসের চাকাও না যে তুমি পাম দিলে আমি ফুলে যাবো, আমি ট্রেনের চাকা। ওকে, আচ্ছা এইবার দেখো, আমি সুন্দর, মানে আপনাকে সুন্দর লাগে এটা বলার মানে আমাকে অপমান করা হচ্ছে। আমি তো সুন্দরী, তাহলে আপনাকে আবার আজকে সুন্দর লাগে এটার মানে কি? আমি সবসময় সুন্দর লাগে, আজকে অবশ্যই একটা চুল টুল কাটছি, হ্যাঁ, সো একটু একটু অন্যরকম তো লাগবেই, তাই না? সেটা ব্যাপার না, যাই হোক আমি সবসময় সুন্দর। আসো, তো যে কবিতা শুনতে জানে সে অজন্ম কৃতদাস থাকবে। এরপর বলছে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তাহলে কবি কেমন স্বপ্নের কথা বলেছেন? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা কবি বলেছেন। এটা সলভ করো। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? সলভ করো দ্রুত। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? আচ্ছা এখন আসো, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? রোজা রাখছি তো তাই আসলে পোলাপাইন কিনা আমি না মানে বকাঝকা দিতে পারি না, খুবই বড় দিলের মানুষ তো, খুব মানে হৃদয়টা খুব আসলে ইয়ে, তো এই জন্য তোমাদেরকে অনেক সময় বকা দিতে পারি না। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ বাবা, জমাই রাখো। এই যারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করো তাদেরকে অনেক বকা দিব, রমজানটা যাক। এই জন্য এখন সবের কাজ করলো দ্বিগুণ সব, গুণের কাজ করলো নাকি দ্বিগুণ গুণে, গুণে করতে চাই না। অলরেডি আল্লাহ তাআলা জান্নাতের কাছাকাছি আমাকে নিয়ে গেছে, আর একটু জন্য আমি জান্নাত হারাইতে চাই না। বুঝতে পেরেছ? এই একটা মাস রমজান মাস যেটাতে আল্লাহর কাছ থেকে আমি জান্নাত নিয়েই নিব যে কোনোভাবে। এই জন্য আমি কাউকে এখন আর বকাঝকা দিচ্ছি না, জান্নাত যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে নিয়ে নিব এই এক মাসের ভিতরে, বাকিটা পরে দেখা যাবে। ওকে, সেই জন্য আমি তোমাদেরকে বকাঝকা করতেছি না, তোমরা মনে করো না এটা আমার দুর্বলতা। খালি রমজানটা শেষ হোক, তারপর দেখবা কিভাবে মুখটা চলে। ওকে, এইবার আসো, তো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি বলো তো? কবিতা। গুড, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এরপর দেখো, যে কবিতা শুনতে জানে না কে সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ, বজ্রের নিনাদ, তারপর হচ্ছে বৃষ্টির শব্দ, মেঘের গর্জন। বলো কি হবে? গুড, এটা হচ্ছে কি, সে ঝড়ের আর্তনাদ শুনবে। সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে। ওকে ফাইন। এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে উনুন মানে হচ্ছে চুলা, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছে। অর্থাৎ আমাদের জানালা মানে ওই যে আগুনের চুলা আছে না, চুলার ভিতরে যেমন আগুন জ্বললে যেরকম উজ্জ্বল হয়ে যায়, এরকম একটা জানালার কথা কবি বলেছেন, যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, কবিতার মায়ের কথা বলছেন। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখবে। অর্থাৎ প্রবাহমান নদী সাঁতার না জানলেও তাকে ভাসিয়ে রাখতে পারবে। এরপর দেখো, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে না জানো তাহলে তুমি মাছের সঙ্গে তুমি কি করতে পারবে না? খেলাও করতে পারবে না। এখানে সেই জিনিসটাই বলেছে যে তুমি যদি কবিতা শুনতে না পারো তাহলে তুমি মাছের সঙ্গে খেলা করতে পারবে না। এই জিনিসটা বলেছে যে কবিতা যদি শুনতে না পারো তাহলে তুমি মাছের সঙ্গে তো আসলে খেলা করা যায় না, একটা ক্ষুদ্র পানি, এটার সাথে মিশে যাওয়ার যে একটা সৌভাগ্য সেটা তুমি অর্জন করতে পারবে না। হ্যাঁ, সেই জিনিসটাই বলেছে। এরপর খেয়াল করে দেখো, এরপর বলেছে যে কি, খেয়াল করো, এরপর বলেছে যে এটা সলভ করো। কবির মতে কে নদীতে ভাসতে পারে না? যে সাঁতার জানে না, যে কবিতা শুনতে জানে না, যে গান শুনতে জানে না, যে ভালোবাসতে জানে না। আচ্ছা, জুবাইর আল হুসাইন বলেছে ভাইয়া বন্ধু টঙের দোকানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি শেষ করেন। কেন, তুমি কি সিগারেট খাও? তোমার বন্ধু কি সিগারেট খোর পোলাবানের মতো কথা বলো কেন? তোমার কি ক্লাসের থেকে কি তোমার কি হেডা বেশি ইম্পর্টেন্ট? ওই এমনভাবে কথা কইতেছে মনে হয় যে বন্ধু ওর লাগে সিগারেট নিয়ে দাঁড়ায় আছে। ভাইয়া এখন যাই মাত্র ইফতার করছি, সিগারেট খোর পোলাপান এমন কথা কই, মানে ইফতারটা শেষ করে টঙের দোকানে যায়। তোমার ইফতার শেষ করে তোমার টঙের দোকানে যাওয়ার কি কাম? এই ছেলে, টঙের দোকানে কি বন্ধু অপেক্ষা করতেছে, আবার এনাইছে আমার ইয়ে করতেছে, সিগারেট খাও তুমি? সিগারেট খোর মানুষ না এমন করে যে ইফতার খাইয়াই দে টঙের দোকানে দৌড়, তুমি এমন করো কেন? মাত্র এনে তো ফুটেওই না, ইন্টার মাত্র ফার্স্টে সেকেন্ড ইয়ার পর হে টঙের দোকান চিনছে। ওর বয়সে থাকতে টঙের দোকান কি আমি জানতামই না, মানে টঙের দোকান বলে পৃথিবীতে কিছু আছে এটা আমি জানতাম না। আর ওই টঙের দোকান ওর বন্ধু ওর লাগে দাঁড়ায় থাকে। জাহান্নামি পোলাপাইন, কনফার্ম জাহান্নামি। রমজান মাসেও নিজে যদি ঠিক করতে না পারো তাহলে কি হবে আমাকে একটু বলো তো? কয় কেমনে, সাহস কেমনে রে ভাই? তোর বাপে যদি আর একটু কম বয়সে বিয়ে করতো তোর মা বাপ দুজনে আমার স্টুডেন্ট হইতো। আর ওই আমার ক্লাসে রিকা কয় বন্ধু টঙের দোকানে অপেক্ষা করতেছে, ওরা আমি ছুটি দিতাম। সাহস কত বড়, আমি তো সাহস দেখে তো বুঝি না। কেমন আসলে চলে আসছে, এইসব পোলাপাইনের কথাবার্তা শুনলে মনে হয় যে আসলে কেমন চলে আসছে, খুব সন্নিকটে কেমন।
এরপর দেখো খালি রমজান মাস দেখে আমি কিছু কইতে পারতেছি না, বুঝছো, মুখটারে খুব নিজে কন্ট্রোল, বারবার খালি নিজেকে নিজে বলতেছি তানবীর প্লিজ কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। আদারওয়াইজ আমি কিন্তু আসলে এত ঠান্ডা না, বুঝছো, খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতেছি, তোমাদের এসব কমেন্ট দেখে আর নিতে পারতেছি না। আচ্ছা এবার দেখো, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ মায়ের কোলে শুয়ে গল্প শোনার যে একটা আনন্দ ছোটবেলায় যেটা আমরা শুনেছি, সে আনন্দ যে কবিতা জানে না সে উপভোগ করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। অর্থাৎ কবি এমন একটা স্নেহের কথা বলেছেন যেই স্নেহের ভিতরে একটা চিন্তা থাকে, এটাকে বলে এটা হচ্ছে বিচলিত স্নেহ। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, তাহলে কেমন বোনের মৃত্যুর কথা বলেছে? গর্ভবতী বোন। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এই লাইনটার মানে কি? মানে তুমি যদি ভালোবাসো তাহলে ভালোবাসা দিলে, যেমন দেশকে ভালোবেসে অনেকে দেশকে ভালোবেসেছে, যুদ্ধে পড়ে গিয়েছে, যুদ্ধে চলে গিয়েছে, এদিকে তার মা একা মা মারা গিয়েছে, সেই জিনিসটা বলছেন যে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। এবার বলেছেন যে যুদ্ধ আসে ভালোবেসে। দেখো যুদ্ধ যদি ভালোবেসে নাই আসতো তাহলে কি আমরা দেশ পেতাম? যুদ্ধ আমাদের জন্য ভালোবেসে আসছে, এই জন্য আমরা কিন্তু বাংলাদেশ পেয়েছি। এরপর বলেছে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। তো মায়ের ছেলেরা চলে যায় বলতে যুদ্ধে চলে যায়, আর কবিতার ভাইয়ের কথা বলছে। এটা সলভ করো। কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? মায়ের, পিতার, গর্ভবতী বোনের, ভাইয়ের? বলো তো। ভালোবাসা দিলে মা মরে যায়, এটা দ্বারা বুঝিয়েছে যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অনেকেই দেশকে ভালোবেসে কি করেছি বলো তো? আমরা অনেকেই দেশকে ভালোবেসে চলে গিয়েছি কোথায়? যুদ্ধে। আর এদিকে মা মারা গিয়েছে, একা মা ঘরে মারা গিয়েছে। হ্যাঁ, সেই জিনিসটা। ওকে, আচ্ছা ফাইন। এইবার আসো খেয়াল করে দেখো সেখানে কি হবে? গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এরপর খেয়াল করে দেখো, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে না জানো তাহলে সন্তানের জন্য মরতে পারে না। এটা দ্বারা কি বোঝায়? যে সত্য দর্শন এবং আত্মদর্শন করলে এবং দৃঢ় সংকল্প থাকলে প্রিয়জনের জন্য জীবন বিসর্জন দেওয়া যায়। মানে তুমি যদি কবিতা শুনতে না জানো তাহলে তুমি প্রিয়জনের জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এখন সূর্যকে তো আসলে হৃৎপিণ্ডে ধরে রাখা যায় না, এখানে বোঝাচ্ছে যে এমন একটা অসম্ভব বিষয়, এমন একটা প্রদীপ্ত বিষয়কে তুমি তোমার হৃদয়ে ধারণ করতে পারবে না যে কোনো জিনিসের। দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সর্বশক্তি সমর্থ দিয়ে মুক্তির অনিবার্যতা হৃদয় ধারণ করতে সে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে কিংবদন্তি শব্দের আরো একটা অর্থ আছে, মানে জনশ্রুতি, মানে যুগ যুগ ধরে মানুষের যেই কথাগুলো চলে এসেছে, জনশ্রুতি, সেটাকে বলা হয় কিংবদন্তি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কবির পূর্বপুরুষের পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। অর্থাৎ তুমি যদি চাষাবাদ করো তাহলে সেখান থেকে তুমি যে শস্যগুলো পাবো সেখানে সেই শস্যগুলোই তোমাকে কি করবে? সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করো। অর্থাৎ তুমি যদি মাছ পালন করো তাহলে সেই নদী তোমাকে কিন্তু পুরস্কৃত করবে, সেখান থেকে মাছ হবে, মাছে পোনা দিবে এবং সেখান থেকে তুমি আর্থিকভাবে লাভবান হবে। অর্থাৎ তুমি মাছ পালন করলে তোমাকে প্রবাহমান নদী তোমাকে কি করবে। কবিতার মেইন বিষয়টা কি? কবিতার মেইন বিষয়টা হচ্ছে এই যে কবি বারবার তার পূর্বপুরুষদেরকে স্মরণ করতে চেয়েছেন, ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষদেরকে কবি স্মরণ করতে চেয়েছেন। এবার দেখো, কে জমি কর্ষণ করে? জেলে, চাষি, তাঁতি, কামার? এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে? এমন স্নেহ যেটার ভিতরে চিন্তা থাকে, চিন্তা থেকে যায়, হ্যাঁ, উৎকণ্ঠা থেকে যায়। বুঝতে পেরেছো? এমন একটা স্নেহ যেটার ভিতরে চিন্তা, উৎকণ্ঠা থেকে যায়। ঠিক আছে? কর্ষণ মানে কি? কর্ষণ মানে চাষাবাদ করা। ওকে, আচ্ছা, সো এটা কি হবে? আমরা জানি যে চাষি জমি কর্ষণ করে, সো এটার উত্তর হচ্ছে কি? চাষি। ওকে ফাইন। এরপর খেয়াল করে, এরপর কবি বলেছেন যে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে। দীর্ঘায়ু বলতে তাকে খুব আয়ু দান করে। তো তুমি যদি গরুর লালন পালন করো তাহলে সেই গরুই কিন্তু তোমাকে আশীর্বাদ করে। এখানে জননী বলতে সেই গাভীকে বুঝিয়েছে। আমরা জানি যে গাভীকে মাও ডাকা হয়ে থাকে, সেই জিনিসটা বলেছেন যে তুমি যদি গাভীর পরিচর্যা করো তাহলে সেই জননীর আশীর্বাদ তোমাকে কি করবে? দীর্ঘায়ু করবে। এরপর বলেছেন যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, মানে লৌহখণ্ডকে প্রজ্বলিত মানে হচ্ছে যে তরবারিকে যে ধারায়, তরবারিকে যে শানিত করে। ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ সেই তরবারিটাই তোমাকে যুদ্ধের ময়দানে সেফটি দিবে, প্রোটেকশন দিবে। আর তোমার অস্ত্রতেই যদি ধার না থাকে তাহলে তুমি সেখান থেকে কি সেফটি পাবা? এরপর বলেছে দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। তাহলে কবি অনেকগুলো কথা এখানে কিন্তু বলেছেন, মায়ের কথা, বোনের মৃত্যুর কথা, ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা, ভালোবাসার কথা, কবি এবং কবিতার কথা। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে কর্ষণ করে, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, যে যুদ্ধে যায়, যে মৎস্য পালন করে।
ভাইয়া আজ আপনি স্টোরি দিছেন যে সেও জানে না আমি তাকে কতটা ভালোবাসি। ভাইয়া আমাদের কৌতূহলী মন জানতে চায় কাকে আপনি এত ভালোবাসেন। যাই হোক আমার শরম করে। শুনো এবার আসো, এই জন্য বলছি না এই টপিক আমরা স্কিপ করি। ভালোবাসতেই পারে, আল্লাহ মন দিছে, ভালোবাসা যায় না, বাসতেই পারে, তাই না? এখন এইসব ভালোবাসার গল্প তোমাদেরকে শুনে লাভ আছে? তোমরা হচ্ছে এখনো কচি কাঁচা পোলা পাইন, এখনো ফুটোই নেই, তোমাদেরকে আমি ভালোবাসার গল্প বুঝাই লাভ আছে? ভাই আপনার স্লাইডগুলো পড়বো কিভাবে? যেগুলো ব্যাকেট দেওয়া ওইগুলো ভালো করে পড়বো। হ্যাঁ ওগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে কি যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, অর্থাৎ অপশন বি যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। এরপর খেয়াল করে দেখো, সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, অর্থাৎ সত্য অবশ্যম্ভাবী এবং সুন্দরের প্রতিষ্ঠার নামই হচ্ছে কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ কবিতা, অর্থাৎ যে সুরলা, সুকণ্ঠ বলতে যে সুরলা নান্দনিক যে কণ্ঠ, সেই কণ্ঠগুলোই হচ্ছে কবিতা, মানে সুন্দর যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমরা আমাদের জিহ্বা দিয়ে যে মুক্ত শব্দগুলো উচ্চারণ করি, সেই মুক্ত শব্দগুলো হচ্ছে কবিতা। এখানে মুক্ত শব্দ বলতে বোঝানো হচ্ছে যে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, সেই জিনিসটাই কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, অর্থাৎ এটার মানে কি বলছে যে কবিতায় প্রতিবাদ ও মুক্তির কথা থাকে। রক্তাক্ত প্রতিরোধী হলো স্বাধীনতা ও মুক্তি অর্জনের পূর্ব শর্ত। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এখানে তার মতো বলতে বোঝানো হচ্ছে তার পূর্বপুরুষদের মতো। আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ কবির পূর্বপুরুষদের মতো করে কবি কি সেই স্বাধীনতার কথা বলতে পারবে কিনা, কবি সেই জিনিসটা নিয়েই সন্দিহান, চিন্তিত, ঠিক আছে। ভাইয়া কি রিলেশন করেন? এখন আমি তোমাকে শোনাবো যে আমি আসলে রিলেশন করি কি করি না, আমার রিলেশনের গল্প শোনাবো। না করলে কেন করি না, তখন বলবা যে ভাইয়া কেন করেন না, তখন তোমাকে সেই গল্প শোনাতে হবে। করলে এরপর কেন করি সেই গল্প তোমাকে শোনাতে হবে। আর যদি কিছুই বলে যে করি এ কথা বলে তুমি আবার বলো ভাইয়া কয়টা করেন, এরপর আমি যদি 3টা করি তাহলে আবার তোমাকে 3টা রিলেশনের গল্প আমাকে শোনাতে হবে, তাই না? এগুলোই তো চাও যে ক্লাসে আসলে পড়াশোনা বাদ দিয়ে আসি, একটু বেল লাগে, একটু গল্প গুজব করি। রোজা রাখছস ভাই তোরা? এই যারা এরকম ইত্রামি করস, রোজা রাখছস বলো তো? রোজার মাসে ভালো হইলি না? রোজা রাইখা কে রিলেশন করছে, কে কোনটা ডে দিছে, কে কারে ভালোবাসে, এটা নিয়ে ব্যস্ত। জাহান্নামি পোলাপাইন, কনফার্ম জাহান্নামি দি। আমার মতো একটা এরকম একটা, মানে আমাকে মাঝে মধ্যে দেখলে, মানুষ দেখলে কি বলে জানো, যে ভাই আপনি কি জান্নাত থেকে পালিয়ে এসেছেন? আমি বলি কেন? বলো ভাই আপনার চেহারার ভিতরে একটা জান্নাতি একটা লুক আছে। আর আমার স্টুডেন্ট হই, তোমরা এরকম দুষ্ট কমেন্ট করো, এরকম রমজান মাস এসে তোমাদের ইমান আমলের কি অবস্থা। ছি, লজ্জা হওয়া দরকার তোমাদের। এই মাসটা হচ্ছে ইমান আমল শক্ত করার জন্য। তোমরা কি করতেছো? আমাকে দেখে তোমাদের শেখা উচিত। খালি বাংলা শিখলে হবে না, এগুলো শেখা উচিত। যাই হোক, উত্তর করো। ভালো না হইলে আর কিছু করার নাই, তোমার আমল নামা তোমার। ভাইয়া কিয়ামতের দিন আমি যখন, শুনো এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে চলে যাব তোমার সামনে দিয়ে, এইখানে ধরো আমি কিয়ামতের দিন জান্নাতে চলে যাচ্ছি, আল্লাহ তাআলা আমার হিসাব নিল যে আমি জান্নাতে চলে যাচ্ছি, যাও তানবীর এদিকে জান্নাত, তুমি জান্নাতে চলে যাও, আমি এখানে জান্নাতে চলে যাচ্ছি, আর এদিকে জাহান্নাম। এখন তোমরা এই যে যারা ক্লাসে এরকম দুষ্টামি করো, উল্টাপাল্টা কমেন্ট করো, জাহান্নামি মার্কা কমেন্ট করো, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা, আর তেন খুব হিংসা করবা। ইস, সেদিন যদি ভাইয়ের কথা যদি শুনতাম তাহলে আজকে আমাকে বাম দিকে যাওয়া লাগতো না, আমি আজকে ভাইয়ের সাথে সাথে ডান দিকে চলে যেতাম, আর সেদিন আমি তোমার দিকে হেসে 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 ইনশাল্লাহ জান্নাতে চলে যাব। বুঝছো, এটা আমার জীবনের গোল। সুতরাং আসো, সময় আছে, রমজান মাস কাজে লাগাও, নিজেকে জাহান্নামী হিসেবে, জাহান্নামী থেকে বেরিয়ে এসে জান্নাতের দিকে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো পরে কিয়ামতের দিন আমাকে দেখে আফসোস করবো। আফসোস, ভাইয়ের ক্লাসে বলেছি কিন্তু আমরা শুনি নাই। আচ্ছা, এইবার খেয়াল করো এভরিওয়ান, এটা কি হবে? কবিতায় কার অনিবার্য অভ্যুত্থান? উত্তর হচ্ছে সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। এইবার দেখো, এখানে খুব চমৎকার করে একটা ব্রিফিং দেওয়া আছে, পুরো কবিতার একটা ব্রিফিং দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, যে কবিতা শুনতে জানে না সে কি হবে? সে শুনবে ঝড়ের আর্তনাদ। যে কবিতা শুনতে জানে না সে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। যে কবিতা শুনতে যাবে না সে থেকে যাবে অজন্ম কৃতদাস। যে কবিতা শুনতে জানে না সে ভাসতে পারে না কোথায়? নদীতে। যে কবিতা শুনতে জানে না সে খেলা করতে পারে না মাছের সঙ্গে। যে কবিতা শুনতে জানে না, যে গল্প শুনতে জানে না কোথায়? মায়ের কোলে শুয়ে। যে কবিতা শুনতে জানে না সে মরতে পারে না সন্তানের জন্য। যে কবিতা শুনতে জানে না সে যেতে পারে না যুদ্ধে, মানে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ধরে রাখতে পারে না সূর্যকে তার হৃৎপিণ্ডে। তাহলে দেখো তো, অর্থাৎ কবিতা শুনতে না জানলে কি কি বিষয় হবে, কি কি তোমার অবস্থা হবে, সেই জিনিসটা এখানে
খুব চমৎকার করে কিন্তু দেওয়া আছে। স্লাইডটা তোমরা পেয়ে গেলে ভালো করে পড়বা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, সে জীবন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে অজন্ম কৃতদাস থেকে যাবে, সে নদীতে বাঁচতে পারে না, সে মাসের সঙ্গে খেলা করতে পারে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, সে সন্তানের জন্য মরতে পারে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। এইটা হচ্ছে এই কবিতা, যে কবিতা শুনতে জানে না তার অবস্থা কি হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন ওকে, এইবার খেয়াল করে দেখো, আমরা চলে যাই। এরপর দেখো আমাদের এখানে কবিতার খুঁটিনাটি, অর্থাৎ এই কবিতায় ফুলের নাম আছে একটা, রক্তজবা, ধাতু আছে দুইটা, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে ইস্পাত, আর একটা গ্রহের নাম আছে, সেই গ্রহটা হচ্ছে সূর্য। এবার দেখো অনুধাবনমূলক তোমাদের এই প্রশ্নগুলো আসতে পারে, আমি এখানে অ্যাড করে দিয়েছি যে পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কেন, কবি কেন সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে বলেছেন, যে কবিতা শুনতে জানে না সে কেন ঝড়ের আর্তনাদ শুনবে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি এখানে প্রায় 8টার মতো দেওয়া আছে, এগুলো তোমরা একটু ভালো করে, আরও দেওয়া আছে 15টা দেওয়া আছে। দেখো প্রায় 30টা আমি অনুধাবনমূলক প্রশ্ন অ্যাড করে দিয়েছি। এই 30টা পড়লেই তুমি এখান থেকে কমন পাবা এবং পুরো কবিতার কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি জাস্ট প্রশ্ন দিয়েছি, তুমি আগে কবিতাটা ভালো করে পড়ে নিজেরা নিজেরা এগুলো একটু ট্রাই করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এবার খেয়াল করো, কিংবদন্তি মানে পূর্বপুরুষের কথা কি জানি একটা প্রশ্ন আসছে, কথা বলা হয়েছে, তাহলে বারবার কবিতা দিয়ে বুঝাচ্ছে, এটা বুঝিয়ে দেন। আরে বাবা, মানে পূর্বপুরুষের কথা বলতেছেন, কবির পূর্বপুরুষ কেমন বলেছেন। এরপর এখানে কবিতা বলতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বুঝেছেন। কখনো কবিতা বলতে বুঝেছেন যে মুক্তির জন্য যে সংগ্রাম সেটা বুঝেছেন, কখনো কবিতা বলতে বুঝেছেন মানুষের সাথে মিশে যাওয়া, যেমন বলেছে যে কবিতা শুনতে সে মাছের সঙ্গে খেলা করবে। কবিতা বলতে এক একবার এক এক জিনিসকে কবি এখানে বুঝিয়েছেন। ঠিক আছে, আচ্ছা। এরপর খেয়াল করে দেখো, এখানে তোমরা এই স্লাইডে এগুলো পাবা, এগুলো একটু ভালো করে পড়বা, আমার মনে হয় যে এটাই হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন এখান থেকে এই প্রশ্ন যেগুলো রয়েছে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে স্যার, অ্যান্সার অ্যাড করে দিলে ভালো হতো। অ্যান্সার অ্যাড করে দেওয়ার কিছুই নাই, এতগুলো অ্যান্সার অ্যাড করে দিতে গেলে বুঝতেছো এই স্লাইডটা 200 পৃষ্ঠা পার হয়ে যাবে। স্যার, এই কবিতায় কবি বারবার পূর্বপুরুষকে কেন স্মরণ করেছেন? বাবা, পূর্বপুরুষকেই তো স্মরণ করবে, কবিতাটা লেখাই হয়েছে তার পূর্বপুরুষকে নিয়ে, তাহলে পূর্বপুরুষকে নিয়ে ইয়ে করবে না? ভাই, পরীক্ষা দিতে পারেনি, কিভাবে দিব? যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওগুলো দিতে পারবে না, মানে পরে যারা জয়েন হয়েছে। ওকে, সো নতুন করে আবার পরীক্ষা, মানে যেগুলো হবে ওগুলোতে তুমি দিতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটা শয়তান আমাকে কমেন্ট করছে। কমেন্ট হচ্ছে এমন যে, ভাই রমজান মাসে কি জিএফ এর সাথে কথা বলা যাবে? রমজান মাসে কি জিএফ এর সাথে কথা বলা যাবে, মানে 2বার লিখছে। রমজান মাসে সে জিএফের সাথে কথা বলতে পারবে কিনা? প্রথমত আমি কি হুজুর মাওলানা সাহেব যে তোমার আমি ইয়ে দিই? আমি যদি বলি যাবে, তার মানে কি এটা কি তোমার জন্য জায়েজ হয়ে যাবে? শয়তান মানে শয়তান ইবলিস আছে না, ইবলিস ওর কাছে দায়িত্ব দিয়া, ওই পোলার নাম কি দাঁড়া, ওই পোলার নাম হচ্ছে আসিফ। ইবলিশ আসিফের কাছে দায়িত্ব দিয়ে ইবলিশ এই 1 মাস, ও তো 11 মাস, ইবলিশ তো খুব টায়ার্ড না, খুব টায়ার্ড, যে 11 মাস ও সারা মানুষদেরকে কন্ট্রোল করছে না, এখন ওই 1 মাস ইবলিশ শয়তান আসিফের কাছে দায়িত্ব দিয়ে এরপর আসিফ এখন সবকিছু কন্ট্রোল করতেছে। এই জন্য সে আমাকে কমেন্ট করছে যে জিএফের সাথে কি কথা বলা যাবে কিনা, বুঝতে পেরেছ? এই জন্য সে ইয়ে করতেছে। হ্যাঁ, অনেক পোলাপেন আছে না যে জিএফ, হ্যাঁ উঠাই দে, বাবু তুমি উঠো, নামাজ পড়ো আমার সঙ্গে দোয়া করো, হ্যাঁ তারপর হচ্ছে নামাজ পড়ো, দেখা হবে জান্নাতে, বুঝছো? তো আমাদের সে এরকম ওই জিএপে আসক্ত, এই জন্য সে আমার কাছে ইয়ে করতেছে। শয়তান ওর কাছে দায়িত্ব দিয়া শয়তান একটু ঘুমাইতেছে। যদি কেউ শয়তান দেখতে মন চায় তাহলে ওরে দেখো, যে এই কমেন্ট করছে ওরে দেখো। ঠিক আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, ছোট্ট ক্লাস যেহেতু মাঝখানে সময় পাওয়া যায় না। ভালো থাকবা, সুন্দর থাকবা। অ্যান্ড আমরা নতুন রুটিন করে প্রায় কিন্তু আমাদের শর্ট সিলেবাসের টপিকগুলো শেষ, এরপরে ইনশাল্লাহ আমরা লাল সালু, সিরাজউদ্দৌলা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। হ্যাঁ, তো যাই হোক, ওকে, সো আমরা শেষ করি আমাদের আজকের ক্লাস। ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।